ওয়াশিং মেশিনটা কার কাছে রয়েছে? ওয়াশিং মেশিনটা কার কাছে? রাজীব বন্দ্যোপাধ্যায় বন দপ্তরে নাকি তিনি চুরি করেছিলেন, অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজীব ব্যানার্জি বিজেপি হয়ে ওয়াশিং মেশিনে গিয়ে আবার ফিরে এলেন কোন সাফেদ ডিটারজেন্টে ধুয়ে। তারপর তার মনে হলো কি বন দপ্তরে দুর্নীতি আর হয়নি, তদন্ত করার দরকার নেই। আজ এতদিন বাদে 2024 প্রায় শুরু হচ্ছে, প্রায় 2.5 বছর অতিক্রান্ত, তারপর ইডি ফাইনালি সন্ধান পেল যে না, কোথাও খাদ্যের সঙ্গে বন লতায় পাতায় জড়িয়ে রয়েছে। আজ ফাইনালি অরণ্য ভবনে গিয়ে পৌঁছলেন ইডি আধিকারিকরা। কি দরকার ছিল এতগুলো সময় নষ্ট হলো? এই সময়ের দাম কে দেবে? আমি আসবো, প্রথমেই বলি জন্টু বাবু। সোনালী, ম্যাটেরিয়াল ট্রান্সপারেন্ট অন রেকর্ড, এইটা একটা টার্ম লিগালি ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি একটা তদন্ত করতে করতে আরেকটা তদন্তে শিফট করে যাও। তুমি খেয়াল করে দেখবে রাজ্যের তদন্তগুলোর অধিকাংশটার অভিমুখটা যেটা দাঁড়িয়েছে সেটা কিন্তু ছিল না। ধরে নাও কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষাপটে আমরা প্রথম জানলাম অভিষেক বাবু, আমাদের সাংসদ, সেকেন্ড ইন কমান্ড, তিনি কতগুলো সেল কোম্পানি আছে লিপস অ্যান্ড বাউন্সের মাথায় বসে আছেন। তিনি কোথাও দুটো নির্বাচনে কোথাও এবিটিভিতে জমা দেননি, যেটা সরাসরি অন্যায়। আমরা দেখলাম যে খাদ্য কেলেঙ্কারি করতে করতে তদন্ত করতে করতে বন কেলেঙ্কারি তদন্তের রিপোর্টটা চলে আসলো। অর্থাৎ ট্রান্সফারটা হচ্ছে ম্যাটেরিয়ালের মাধ্যমে, একটার সাথে একটা সংযুক্ত। এবার প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী জানতেন কি জানতেন না? আপনি আর্কাইভ ছেড়ে দিন। বালু ধরা পড়ার আগে 2013 সালের 19শে ফেব্রুয়ারি কল্যাণবাবু হাইকোর্টে দাঁড়িয়ে কি বলেছিলেন? রেশনে দুর্নীতি হচ্ছে। তারপরে কি হলো? কল্যাণবাবু অত ক্ষমতাবান লোক একজন, মুখ্যমন্ত্রীর প্রথম দিক থেকে ছায়াসঙ্গী, তার ডানা ছাটা শুরু হলো। দ্বিতীয়, করোনার সময় যখন মুখ্যমন্ত্রী তিতিবিরক্ত রেশন কেলেঙ্কারি নিয়ে, আপনার চ্যানেল তখন এসেছে না যাই না, কিন্তু আমরা একাধিক চ্যানেলে অনলাইন বাড়িতে টিভি প্রোগ্রাম করতাম। প্রতিদিন সন্ধ্যায় সেজেগুজে আমরা দুস্থ গরিব মানুষ, পরিযায়ী শ্রমিকদের টাকা রেশন কেন্দ্রে পাঠানো রেশন চুরি হচ্ছে আমরা দেখাচ্ছি, প্রোগ্রাম করছি। জানা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী 2020 সালে 16ই এপ্রিল বাধ্য হলেন, লকডাউন চলাকালীন বাধ্য হলেন মনোজ আগরওয়াল, যিনি তৎকালীন খাদ্য সচিব, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে। প্রশ্ন হচ্ছে স্বর্ণালী, একটা দপ্তরে একটা সচিবের দুর্নীতিতে কত অংশ থাকে, কতটা ভাগ থাকে, কতটা পাওয়ার থাকে? এত কোটি কোটি টাকা, সজলবাবু বলছিলেন 1000 কোটি টাকা এখনো পর্যন্ত এই সাইপনিংটা একটা সচিব দ্বারা করতে পারে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী সচিব পাল্টালেন, মন্ত্রী পাল্টালেন না। এইবার প্রশ্নটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে এই যে একের পর এক প্রাইমা ফেসিতে আসছে, 2021-এ ক্ষমতায় নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে দপ্তরগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, শিক্ষা এবং খাদ্য, উনি মন্ত্রিত্ব পাল্টালেন। কিন্তু কি আশ্চর্য, এই বালুবাবু যাকে বন দপ্তরে নিলেন, যার সাথে খাদ্য দপ্তরের কোনো সম্পর্ক নেই, তারপরেও তাকে কিন্তু রাখা হলো ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমিউনিটি সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান পদে। বনমন্ত্রীকে রাখা হচ্ছে কোন দপ্তরে? যে দপ্তরটা খাদ্য দপ্তরের সাথে যুক্ত। কে রাখলেন? সলি রেসপন্সিবল সিএম ক্যাবিনেটের প্রধান, তার ইশারা ছাড়া হতে পারে না, এটা পরিষ্কার সত্য। এবার দাঁড়ান, আপনারা এই ধরনের রেসপন্সিবল বলে না, কথাটাকে ছোট করছে, একদম সম্পূর্ণ যুক্ত এই ঘটনার সাথে। এই টাকা চুরিতে সিএম সম্পূর্ণভাবে যুক্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো, আমি একটা জিনিস জাস্ট অ্যাড করবো, আপনারা বলছেন যে এই সমস্ত কিছু কানেক্টেড, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো একাধিকবার বলেছেন যে কাজ করতে গেলে 2-4টে ভুলচুক হয়েই যায়। তার মানে দুর্নীতি হচ্ছে, বলছে বালু কি খেললো, লালু মুখ চাপড়াচ্ছে, বলছে বালু কি খেললো, আমি গাওলা করে কি পেলাম, ও তার থেকে রেশন করে 1000 কোটি। আমি শুধু একটা বলি, এখনো বালুরটা বেরোয়। খাদ্য দপ্তরের একজন আইএস অফিসার মুখ খুলেছেন বালুর বিরুদ্ধে, যে সিএম কে তিনি বারবার জানিয়েছেন। এবার দ্বিতীয় বলি, 164 2 নম্বর ধারা, যেখানে বলা হচ্ছে একজন সিএম যিনি ক্যাবিনেটের প্রধান, তিনি আবার ভিজিলেন্সের সংশ্লিষ্ট রাজ্যের ভিজিলেন্সের মাথায়ও তিনি, অ্যাকর্ডিং টু জিএসটি ল, তিনি যদি তার দপ্তরে ক্যাবিনেটের কেউ দুর্নীতি করে, আপনি 1 টাকা দুর্নীতি করুন, 1000 কোটি 2000 কোটি, তাহলে কিন্তু সংবিধান অনুযায়ী কালেক্টিভ রেসপন্সিবিলিটি প্রথমে সিএম এর ঘাড়ে যায়। উনি কি ছেড়েছেন দায়িত্বটা? শিক্ষা দপ্তর, যে শিক্ষা দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশনের চিফ সেক্রেটারি, তারপরে সিএম, ঝন্টু বাবু এরপরে কি বলছেন? বালুর নামে চার্জশিট জমা করেছে, কি বলছেন আপনি? চার্জশিট জমা করেছে, এই চার্জশিট জমা করে কি কনভিকশন হলো? না না না, শিক্ষিত বলবো, আপনি তো শিক্ষিত, আপনি তো শিক্ষিত, বলুন আগে প্রমাণ করুন। আমি একটা প্রশ্ন করি আপনাকে, হ্যাঁ প্রমাণ হয়নি, আমার একটা প্রশ্ন আছে, না এক মিনিট, সেটাকে প্রমাণ করতে হবে বাবু, এক মিনিট, আপনি চার্জশিট জমা দেন, আপনি কনভিক্টেড করে, না না একদম একদম, আমি একটা প্রশ্ন বলুন। ভগবান আছেন, প্রমাণ নেই,
বলছি শুনুন না, ঠাকুর দাদার বাবা ছিল, প্রমাণ নেই, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, বালুর বউয়ের অ্যাকাউন্টে, বালুর মেয়ের অ্যাকাউন্টে এই যে কোটি টাকা এলো, কোটি কোটি টাকা এলো, আপনি এটা তো এসছে, আরে সাইকেলের বিষয় শুনতে দিন, বলতে দিন, দাঁড়ান, কথাটা শোনো, এই যে কোটি টাকা, 3-4 কোটি টাকা, দাঁড়ান, এটা এক মিনিট, এটা আপনি না, এটা আপনি নিজে ওর মেয়ের মুখে শুনবেন, ওর মুখে শুনবেন যে টিউশন করে পেয়েছে, এটা তো ডিক্লারেশন, বলছে তুলসী চাষ করে, না সে যাই হোক, পরে যা বলেছে এটা তো ডিক্লারেশন। শুনুন, মা সরস্বতী যদি মির্জাপুরে নিজে একটা কোচিং সেন্টার খুলে ক্লাস করাতেন, তাহলে অত টাকা রোজগার করা যেত না। আমি বলছি শুনুন না, আপনি বলুন যে আপনি এর পরেও বলবেন যে প্রমাণ কোথায়। এটা তো ফ্যাক্ট। আপনি যদি বলেন যে এটা সত্যি, প্রমাণ কোথায়? আপনি যদি বলেন যে রিপাবলিক বাংলা নয়, এটা অন্য আমাদের এই রাজ্যে যদি সত্যি সত্যি মা সরস্বতী নেমে আসতেন, তাহলে বলে এত টাকা সম্ভব নয় টিউশনি করিয়ে। আমার অন্য প্রশ্ন, এক সেকেন্ড, অন্য প্রশ্ন, আজকে আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, জেল কাটানোটা সমাধান না, আপনি তো জানা অনেক থানায় কেস আছে, গিয়ে লিখে দেয়। হ্যাঁ ঠিক আছে, আমি একটা কথা বলি, এই যে শুধু চাল চুরি করেছে, এই যে শুধু বন দপ্তরে চুরি করেছে বালু, তা নয়, এই লোকের বউও চুরি করেছে। আজকে তোমাদের টিভিতে দেখানো হচ্ছে, এই লোকের বউকেও চুরি করেছে, ঘর ভেঙেছে 6 এই সমস্ত লোকের জেলে পচে মরা উচিত।